আজকে কলকাতা পুলিশ প্রিলির প্রশ্নপত্রের প্রত্যেকটা প্রশ্নকে অ্যানালিসিস করব এবং কোন প্রশ্নটা ইজি এবং কোন প্রশ্নটা মডারেট এবং কোন কোন প্রশ্নের ডবল উত্তর হতে পারে সেটা আজকে আলোচনা করব। প্রথম প্রশ্ন, নিচের কোন ভারতীয় হাইকোর্ট সবচেয়ে পুরনো? তো এমনিতে সবচেয়ে পুরনো হাইকোর্ট যদি বলা হয় তাহলে সেক্ষেত্রে বলবো কলকাতা হাইকোর্ট, এবং সেই একই বছরেই কলকাতা, বোম্বাই এবং মাদ্রাজ এই তিনটি হাইকোর্ট একই বছরেই কিন্তু তৈরি হয়েছিল। এক্ষেত্রে কলকাতা অপশনে না থাকার কারণে এই প্রশ্নটা কিন্তু অনেকের মনেই কনফিউজ তৈরি করে নেবে, সেজন্য আমার কাছে এই প্রশ্নটা কিন্তু মডারেট মনে হয়েছে। 5 নম্বরে দেখো একটা রিজনিং দেওয়া হয়েছে ডিকশনারি থেকে, অবশ্যই এটা সহজ রিজনিং, এটা সবাই পারবে আশা করছি, তাই আমি ডিটেলসে আলোচনা করলাম না। এটা উত্তর হবে BUTT ওয়েন বাটন, ঠিক আছে। 2 নম্বরের যে ম্যাথটা দিয়েছে এই ম্যাথটা দেখে অনেকেই ঘাবড়ে যাবে, কিন্তু অঙ্কতে বলেছে আনুমানিক। তোমরা যদি এই 65-র কাছাকাছি দেখতে পাও যে 64-র ঘনমূল কিন্তু হয়ে যাচ্ছে 4, ঠিক আছে, এবং এই 23.9কে তুমি 24 ধরে নাও, তাহলে 4 গুণিত 24 হয়ে যাচ্ছে 96। সেই 96 থেকে 31 বিয়োগ করে দাও, দেখো উত্তর আসছে, দেখো উত্তর চলে আসছে 65। অঙ্কটা কিন্তু খুবই ইজি, এটা জিকে টাইপেরই ম্যাথ, কিন্তু এই মানটা দেখে অনেকেই ভয় খেয়ে গেছে এবং হয়তো অনেকে উত্তরই করেনি। তারপর দেখো 6 নম্বরে, এটা খুবই সহজ প্রশ্ন, বলেছে 20 জন লোক কাজ করে 15 দিনে, তবে 30 জন লোক কাজ করবে কত দিনে? তাহলে 15 দিয়ে এটা কাটো 2 এবং 2 দিয়ে এটা কাটো 10, তাহলে এটা হচ্ছে খুবই সহজ অঙ্ক, বুঝতে পারছো, জিকে টাইপের ম্যাথ এটা। তারপর চলে আসে 7-এর জিকে, নিউক্লিয়াসের বাইরে ডিএনএ কোথায় পাওয়া যায়? তো এটা উত্তর হবে মাইটোকন্ড্রিয়া, এবং উদ্ভিদ কোষের ক্লোরোপ্লাস্টেরও হবে, উদ্ভিদ কোষের ক্লোরোপ্লাস্ট, ঠিক আছে। তো এই যে জিকেটা এসছে এটা কিন্তু আমি বলবো যে না এটা মডারেট কি হার্ড, অনেকেই হয়তো এই উত্তরটা জানে না, ঠিক আছে। 3 নম্বরের ম্যাথ, এটা সহজে বলা যেতে পারে। এই অঙ্কের ক্ষেত্রে A প্লাস B প্লাস C তিনজনের যোগফল কি হবে? এই ভ্যালুগুলো যোগ করলেই হয়ে যাবে, এই ভ্যালুগুলো যোগ করলেই হয়ে যাবে 19,500, ঠিক আছে। অ্যাকচুয়ালি যদি এগুলো দ্বিগুণ করে যোগ করো তাহলে এই দিকেও ডবল হয়ে যাবে এবং মানগুলোও ডবল হয়ে যাবে, তাহলে 2 কেটে যাবে। সেজন্য বলতে পারি শর্টকাট টিক্স যে প্রত্যেকের যোগফল, তিনজনের যোগফল কত হবে? এই তিনটে মানের যোগফল, ঠিক আছে। এবং বার করতে বলেছে বি বার করতে বলেছে, মানে এসিকে বাদ দিতে হবে। এসি কত? এসি এর গড় যদি 6,500 হয় তাহলে মোট কত হবে? ইন্টু 2 করে দাও, মানে 13,000, তাহলে 13,000 তুমি বিয়োগ করে দাও, তাহলে উত্তর হয়ে যাবে 6,500, ঠিক আছে। তাহলে এই অঙ্ক অবশ্যই কমন অঙ্ক, এগুলো অনেকেই প্র্যাকটিস করেছো, যারা পারবে তারা 10 সেকেন্ডে করে নিতে পারবে, অবশ্যই করে নিতে পারবে। তারপর দেখো লেটার সিরিজ থেকে রিজনিং দেওয়া হয়েছে, বলতে পারো এটা 3টে রিজনিং, তো অবশ্যই সহজ রিজনিং। ওয়াই থেকে ডাব্লু দেখতে পাচ্ছ 2 কমেছে, আবার 2 কমেছে, আবার 2 কমেছে, মানে অবশ্যই প্রত্যেকটা 2 কমলে কিউ দিয়ে শুরু হবে, ঠিক আছে। তারপর দেখো ই থেকে এফ হয়েছে, ই থেকে এফ 1 বেড়েছে, তারপর এফ থেকে এইচ আবার 2 বেড়েছে, তারপর 3 বেড়েছে, তারপর আবার 4 বেড়েবে, এইভাবে উত্তরটা কত আসবে? কিউ ও এল, এটা অবশ্যই সহজ রিজনিং। তারপর দেখো 8-এর রিজনিং, এটা অবশ্যই সহজ বলতে পারি যে হর্স কি? হর্স হচ্ছে একটা গৃহপালিত পশু, বাকিগুলো কিন্তু গৃহপালিত পশু নয়, তাহলে এই রিজনিংটা কিন্তু আমি ইজি বলবো, এটা সহজ রিজনিং। 9 নম্বরের দিকে, কোন হিল স্টেশনের নামের অর্থ বজ্রপাতের স্থান? এটা উত্তর হবে দার্জিলিং। এবং দেখো তারপর 12 নম্বর, নিচের কোন কমিটির সুপারিশে নাগরিকদের প্রাথমিক কর্তব্য ভারতীয় সংবিধানে যুক্ত হয়েছিল? এটা উত্তর হবে সারণ সিং কমিটি। এই দুটো জিকে অবশ্যই বলা যাবে যে একটু মডারেট লেভেলের জিকে, এটাকে ইজি বলা যায় না। তো এমনিতে যদি বলি তো আমাদের যে মৌলিক কর্তব্য, সেই মৌলিক কর্তব্য কিন্তু 42তম সংশোধন, যেটাকে বলে মিনি কনস্টিটিউশন, সেই সংশোধনের মাধ্যমে কিন্তু যোগ করা হয়েছিল, ঠিক আছে। তো অতটাই যদি প্রশ্ন আসতো সহজ বলতাম, কিন্তু কমিটি বলেছে মানে সেক্ষেত্রে বলবো যে এটা একটু মডারেট লেভেল। তারপর দেখো 10 নম্বরের যে রিজনিংটা, এটা অবশ্যই সহজ রিজনিং, বুঝতে পারছো, এটা দুগুণ হয়ে গেছে, দুগুণ হয়ে গেলে এটা 32 হবে, এবং তার উপরে এটা 2 করে যোগ হতে দেখেছে, অতএব এটা 9 হবে, 9/32, এটা সহজ রিজনিং। তারপর দেখো যে 13 নম্বর যে অঙ্কটা আছে, এই অঙ্কটা অবশ্যই সহজ, যারা করেছো তারা অবশ্যই 10 থেকে 20 সেকেন্ডের মধ্যে করে নিতে পারবে, যে 2 জন স্ত্রী লোক মানে হচ্ছে 3 জন বালক। তো এই অঙ্কের ক্ষেত্রে স্ত্রীকে হয়তো বালক করতে পারো বা বালককে স্ত্রী করতে পারো, তো স্ত্রী লোককে আমি বালক করছি, তো 2 জন স্ত্রী লোক যদি 3টে বালক হয় তাহলে 4 জন স্ত্রী লোক কত হবে? 6 জন বালক হয়ে যাবে, তাহলে 6 কত হয়ে যাবে? 12 হয়ে যাবে, তাহলে মোট বালক হয়ে গেল 12 জন। তাহলে অঙ্কটা এখন স্ত্রী লোক দিয়ে পড়বো না, বালক দিয়ে পড়বো। তাহলে 3 জন বালক কাজ করে 48 ঘন্টায়, এখন 12 জন বালক কাজ করবে কত ঘন্টায়? 12 দিয়ে কেটে দাও 4, তাহলে 4 3 12 অ্যান্সার। এই অঙ্ক শর্টকাটেও করা যায়, তো এই অঙ্ক যে প্র্যাকটিস করেছে সে অবশ্যই 10 থেকে 20 সেকেন্ডে এটা করতে পারবে। 14 নম্বর জিকে, বিজ্ঞান একটি শাখা আরবরিকালচার নিচের কোন বিষয়টি নিয়ে চর্চা করে? এটা উত্তর হবে ডি, গাছের জীবন ও পুষ্টি সংক্রান্ত। অবশ্যই এই জিকেটা অবশ্যই হার্ড বলবো, কারণ এটা না চাইলে খুব কম জনই পড়েছে বা পেরেছে, তো এটা কিন্তু প্রথম উত্তরটা হবে না, গাছ বা সবজি চাষ সংক্রান্ত কিন্তু এটা হবে না, উত্তর কিন্তু এটাই হবে গাছের জীবন ও পুষ্টি সংক্রান্ত, গাছের পরিচর্যা, ঠিক আছে, আর যেসব গাছে কাঠ হয় সেই রকম গাছকে বোঝায়। তারপর 11 নম্বর অঙ্ক দেখো কি বলছে, যে কোনো দ্রব্যের মূল্য প্রথমে 20% এবং তারপরে আবার 25% হ্রাস হলো। এখানে কিছু লেখা নাই, মানে কিন্তু এই হ্রাসটাকেই ইঙ্গিত করছে, মানে দুবারই হ্রাস। যদি দ্রব্যটির বর্তমান মূল্য 45 টাকা হয় তবে দ্রব্যটির প্রকৃত মূল্য কত? তো এই ধরনের ম্যাথ অবশ্যই সহজ অঙ্ক, যারা প্র্যাকটিস করে তারা অবশ্যই পারবে। তো প্রকৃত মূল্য বার করতে বলে প্রকৃত টাকা উপরে লিখতে হয়, তাহলে 20% যদি হ্রাস বলি তাহলে প্রকৃত বলতে আগে বলতে 100 বোঝাবে, ওটা উপর হবে, 20% হ্রাসের নিচে 80 হবে, ইন্টু আবার 100/25 ইন্টু 45, এইভাবে অঙ্কটা করা যেতে পারে। তো দেখো এটা 25 দেখাচ্ছি, এটা হচ্ছে 4, এটা 3, এটা 20 দেখাচ্ছি, এটা 5, এটা 4, এই 4 কেটে গেল, 3 দিয়ে এটা কেটে দাও, 3 দিয়ে কাটলে 15, 5 15 75 অ্যান্সার। তো এই অঙ্কটা করতে অবশ্যই 20 সেকেন্ড মতো লাগতে পারে। 15 নম্বরে দেখো একটা রিজনিং দিয়েছে ডাইস থেকে, বলেছে দুটি বিপরীত তলের ডটেড সংখ্যার যোগফল যদি 7 হয়।
তো যদি বিপরীত দুটি তলের যোগফল সর্বদা 7 হয় তাহলে সেটাকে কিন্তু স্ট্যান্ডার্ড ডাইস বলে। কি ডাইস বলে? স্ট্যান্ডার্ড ডাইস। আর এই স্ট্যান্ডার্ড ডাইসের ক্ষেত্রে পাশাপাশি কখনোই যোগফল থাকতে পারে না, পাশাপাশি যোগফল কখনোই 7 থাকতে পারে না। তো এখানে দেখো 6 আর 1 7 হয়ে যাচ্ছে, এটা হতে পারে না। এখানে 4 আর 3 7 হয়ে যাচ্ছে, এটাও হতে পারে না। এখানেও দেখো 5 আর 2 7 হয়ে যাচ্ছে, এটা হতে পারে না। অতএব অ্যান্সার কোনটা? ডি। একটা স্ট্যান্ডার্ড ডাইস চিনব কি করে? স্ট্যান্ডার্ড ডাইসের ক্ষেত্রে পাশাপাশি যোগফল কখনোই 7 হতে পারে না, সবসময় বিপরীত দিকের যোগফল 7 হয়। তো 18 নম্বর দেখো, এটা খুবই সহজ রিজনিং বলতে পারো। কি বলেছে যে নিচের কোন সংখ্যাগুলি শুধুমাত্র দুটি জ্যামিতিক গঠনের মধ্যে আছে। তো অপশনের দিকে তাকিয়ে যদি দেখো তো 2 দেখো 2 কিন্তু 3টে ফিগারের মধ্যেই আছে, 3টে ফিগারে, অতএব অপশন এ বাদ। এবার 9 চেক করবো, কারণ 9 দু জায়গাতে আছে। তা 9 যদি চেক করো তো 9 কিন্তু একটা ফিগারে আছে, অতএব বিও বাদ, সিও বাদ, অতএব ডি অ্যান্সার। ঠিক আছে। 16 নম্বরের সরল একটু মডারেট বলা যেতে পারে। তো দেখো যে আমাদের এই ব্র্যাকেট আছে, সেকেন্ড ব্র্যাকেট, এই সেকেন্ড ব্র্যাকেটের কাজটা কিন্তু আমরা আগে করবো। আবার এখানে ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আমরা আগে করবো, কিন্তু এখানে কিছু নাই, মানে কিন্তু এখানে ওয়াপ আছে, মানে ব্র্যাকেটের কাজ করার সঙ্গে সঙ্গে ওয়াপের কাজটা হয়ে যাবে। তো প্রথমত আমরা এই ব্র্যাকেটের কাজটা করি। তো এখানে এর কাজটা আগে হবে 2 এর 6, মানে এটা গুণ 6 দুগুণে 12, এবং 12 থেকে 4 বিয়োগ করলে কত হয়ে যায়? 8 হয়ে যায়। তাহলে উপরে এটা লিখতে পারি যে 18 ভাজিত 8 গুণিত, এবারে এই কাজটা করে নেব। 6 থেকে 3 বিয়োগ করলে 3 হয়, এবং 3-এর সাথে 5 গুণ করলে কত হয়? 15 হয়। ঠিক আছে, তার মানে অঙ্কটা দাঁড়িয়ে গেল 18 ভাজিত 8 গুণিত 15। ভাগ মানে কি? ভাগ মানে এই পার্টটা নিচে বসবে, তোকে নিচে বসিয়ে দাও। আমি এই পাশে দেখিয়ে দিচ্ছি 18/8 গুণিত 15। 2 দিয়ে কাটো, এটা 9, 2 দিয়ে কাটলে এটা 4, 9 15 135/4। ঠিক আছে, এটা একটু মডারেট বলা যেতে পারে। তারপরে অঙ্ক, কোনো সংখ্যার 2/5 অংশ এত এর সঙ্গে যোগ করলে যোগফল সংখ্যাটির 3 গুণ হয়ে যায়। মানে সংখ্যাটা যদি 1 হয় তাহলে তার 3 গুণ মানে 3 হয়ে যায়। তাহলে অঙ্কটা লাইনটা এরকম আসছে যে 2/5 সঙ্গে যদি 169 যোগ করো তার মানে 3 হয়ে যায়। 3 মানে এটা অংশতে 3। তাহলে এই অংশকে আমরা একদিকে নিয়ে যাবো, নিয়ে হিসাব করবো। এই 2/5কে ওই দিকে নিয়ে গিয়ে হিসাব করবো। তার মানে 3 থেকে যদি 2/5 বিয়োগ করো তাহলে 5 3 15, আর 2 মানে 13/5 আসছে। তার মানে আমি বলতে পারি যে 13/5 এটারই মান হচ্ছে 169। ঠিক আছে, তাহলে 1 এর মান কত হবে? ওটা উল্টে গুণ হয়ে যাবে, 5/13, 13 দিয়ে কাটো, 5 13 65 অ্যান্সার। ঠিক আছে। 17 নম্বর রিজনিং, এটা তো খুবই সহজ রিজনিং। দেখতেই পাচ্ছ যে দুধের রং কি? দুধের রং সাদা হয়, এবং সাদা মানে কি? সাদা মানে হলুদ। তাহলে অ্যান্সার হচ্ছে হলুদ। 2 নম্বরে দেখো, এটা যারা ইংলিশ টার্ম জানে তারা এটা পারবে, নাহলে পারবে না। তো জেনুইন যদি অথেন্টিক হয় তাহলে মিরেজ কি হবে? এটা মানে হচ্ছে মরুচিকা, মরুভূমির মরুচিকা বোঝায়, মরুচিকা। ঠিক আছে, তো এই মরুচিকা কি? একটা ভ্রম বোঝায়, তাহলে সেক্ষেত্রে এলোসেন হতে হবে। তারপর দেখো 21 নম্বর। 21 নম্বরে দেখতে পাচ্ছ যে এই ধরনের রেজনিংয়ের ক্ষেত্রে সবসময় তাকে দেখতে হয় যে সংখ্যাগুলো স্কোয়ার বা কিউবের কাছাকাছি আছে কিনা, সবসময় কিন্তু লক্ষ্য রাখতে হয়। তাহলে এখানে 7 আছে, দেখো 8 এর কাছাকাছি, এবং 28 আছে 27 এর কাছাকাছি, 63 64 কাছাকাছি। এগুলো সব কিউব। কার কিউব? 2 এর কিউব। 2 এর কিউব 8, সেখান থেকে 1 কমে গেছে। তারপরে 3 এর কিউব, 3 এর কিউব 27 হয়, সেখান থেকে 1 বেড়ে গেছে, এটা 1 বেড়ে গেছে। তারপরে 4 এর কিউব, 4 এর কিউব 64, 1 কমে গেছে। 5 এর কিউব 125, 1 কমে গেছে। 6 এর কিউব 216, 1 কমে গেছে। আর যাচ্ছি না আমি, তাহলে বুঝতেই পারছো প্রত্যেকটা কিউব থেকে 1 কমেছে, খালি এই বেড়ে গেছে, অতএব এটাই ভুল আছে। তাহলে এই রিজনিংটা অবশ্যই ইজি, এটাকে কঠিন বলা যায় না বা মডারেট বলা যায় না, সহজ রিজনিং। 22 নম্বর দেখো, নিচের কোনটি একটি ভেক্টর বাহিত রোগ? তো ভেক্টর কি? যে অ্যাকচুয়ালি রোগটা বহন করে তাকে ভেক্টর বলে। ঠিক আছে, তো দেখো গলগণ্ড একটা কিন্তু কারো বাহকের মাধ্যমে হয় না, গলগণ্ড হচ্ছে আয়োডিনের অভাবে হয়, অতএব এটা কিন্তু বাদ। তারপর দেখো হাইপোক্যালেমিয়া, এটা কিন্তু পটাশিয়ামের অভাবে হয়, এবং চোখে ছানি কিন্তু বার্ধক্য কারণে হয়। ঠিক আছে, মানে এটা বয়সের কারণে হয়, তো এটা বাদ। তাহলে উত্তর হবে ঘুমের অসুস্থতা, এটা হচ্ছে এক প্রকারের মাছির দ্বারা হয়। ঠিক আছে, এক প্রকারের মাছির দ্বারা, মাছির কামড়ে। তারপর দেখো 26 নম্বরে যে একজন ব্যক্তি পশ্চিম দিকে মুখ করে আছে, তারপর 45 ডিগ্রি কি করেছে? ঘড়ির কাঁটার অভিমুখে গেছে। তারপরে 180 ডিগ্রি কিন্তু আবার সেই ওই অভিমুখে গেছে, এবং তারপর 270 ডিগ্রি কি করেছে? ঘড়ির কাঁটার বিপরীত দিয়ে গেছে। তাহলে ঘড়ির কাঁটার দিকে কত হলো? ঘড়ির কাঁটার দিকে হলো 180 আর 45 হয়ে যাচ্ছে 225, এবং বিপরীত দিকে গেছে 270, বিয়োগ করে দাও। তো দেখতে পাচ্ছ 45 ডিগ্রি বেশি হচ্ছে কোন দিকে? ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তাহলে আমি যদি এখন এই ডায়াগ্রামটা করি, যেখানে এটা হচ্ছে নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, এইখানে দাঁড়িয়েছিলে, এবং এখন তুমি কি করবে? ঘড়ি কাঁটার বিপরীত দিকে শুধু এক ঘর আসবে। এখানে প্রত্যেকটা ঘর হচ্ছে 45 ডিগ্রি করে, তাহলে এক ঘর আসলে দেখতে পাচ্ছ এটা দক্ষিণ, পশ্চিম, উত্তরে যাবে, সাউথ, ওয়েস্ট। তারপর দেখো 23 নম্বর রিজনিং, এটা অবশ্যই খুবই সহজ রিজনিং। দেখতে পাচ্ছ প্রত্যেকটা যে পজিশন সেটাই লেখা আছে, জেড মানে 26, ই হচ্ছে 5, এবং বি 2, তার মানে এটা খুবই সহজ রিজনিং, একটু হবে ডি। তারপর দেখো 27 নম্বরের যে জিকে, সম্রাট অশোক ধর্মের নীতি প্রচারের জন্য তার ছেলে এবং মেয়েকে কোথায় পাঠিয়েছিলেন? এটা সহজে বলা যেতে পারে শ্রীলঙ্কা অ্যান্সার। তারপর দেখো ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট কোন দেশে অবস্থিত? তো ভারতের বললে অবশ্যই সবাই পেরে নিতে সহজ হয়ে যেত, কিন্তু এটা ইন্টারন্যাশনাল বলেছেন, সেক্ষেত্রে হয়তো অনেকে এটা ভুল করে দিয়েছে হয়তো, বা কনফিউজ হয়ে গেছে। উত্তর হবে ফিলিপাইন। 25 নম্বরে জিআই বলছে পি কিউ এর থেকে লম্বা। পি লম্বা কার থেকে? কিউ এর থেকে লম্বা। আর আবার পি এর থেকে বেটে, আর কে পি এর থেকে বেটে, মানে কে বড়? পি বড়। তো আবার তুমি লেখো যে পি বড় কার থেকে? আর এর থেকে। তারপর ধরো কি বলছে? এস টি এর থেকে লম্বা।
তাহলে এস বলছে কার থেকে লম্বা, টি এর থেকে লম্বা, কিন্তু কিউ এর থেকে বেটে, মানে কে বড়, কিউ বড়, তার মানে এস এর আগে কে থেকে গেল, কিউ থেকে গেল। ঠিক আছে, তাহলে দীর্ঘতম কে? তাহলে দেখতে পাচ্ছ যে প্রথমটা এবং লাস্টটা থেকে আমরা জয়েনিং করতে পারছি যে এই কিউ এর আগে আমি পিটাকে আমি দিতে পারবো। ঠিক আছে, তাহলে এই লাইনটা এখন বাদ দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছ যে এই রিলেশন থেকে দেখতে পাচ্ছ পি বড় এবং এই রিলেশন থেকেও দেখতে পাচ্ছ পি বড়, তাহলে অবশ্যই বলতে পারবো যে দীর্ঘতম কে, দীর্ঘতম অবশ্যই পি অ্যান্সার। এই ধরনের রেজনিং এর ক্ষেত্রে ক্ষুদ্রতম কে বা ছোট কে এটা কিন্তু বলা মুশকিল, কারণ এই কিউ আর কে তুমি ভরতে পারবে না। কোথায় ভরবে আর কে তুমি? এখানে 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 না, সবার লাস্টে। তাহলে এই অঙ্কর ক্ষেত্রে যখন বলতো যে সব থেকে ক্ষুদ্রতম কে, তাহলে উত্তর কিন্তু আরও হতে পারতো, টিও হতে পারতো। ঠিক আছে, তারপর 28, এটা তো অবশ্যই সহজ রিজনিং, এটা সবাই পেরেছো আশা করছি। তো বার করতে বলেছে গুড, গুড বার করতে বললে গুডের যেখানে গুড আছে তার পাশের দুটোকে কি আইডেন্টিফাই করতে হবে। তাহলে হাউস দেখতে পাচ্ছ এখানে আছে, হাউস দেখতে পাচ্ছ এখানে আছে, তাহলে এই দুটো ওয়ার্ডের মধ্যে কমন দেখতে পাচ্ছ, দান, দান বাদ দিয়ে দাও। তারপর ইজকে বাদ দাও, ইজ কোথায় কোথায় আছে, ইজ এখানে আছে এবং ইজ এখানে আছে, এবং এই দুটোর মধ্যে দেখতে পাচ্ছি কমন আছে, সেটা হচ্ছে ফিট, ফিট। তা দেখতে পাচ্ছ যে গুডের কোড পড়ে থাকলো সেটা হচ্ছে কন, কি হয়, এটা অবশ্যই সহজ জন্য। ফাস্ট্যাগ শব্দটি বোঝায়, এটা উত্তর হবে ডি, জাতীয় সড়কের টোল প্লাজায় ইলেকট্রিক টোল সংগ্রহ। এটা বলতে পারো জেনারেল অ্যাওয়ারনেস বলতে পারো। ঠিক আছে, কারণ এটা অনেক বই থেকে হয়তো পাবে না, কিন্তু জেনারেল অ্যাওয়ারনেস বলতে পারো এটা। তারপর দেখো 33 নম্বর যে ম্যাথটা, এই ম্যাথটা একটা লজিক আছে, সেটা হচ্ছে যে স্কোয়ার, কতগুলো স্কোয়ারের যদি যোগফল 0 হয়ে যায় তাহলে প্রত্যেকটাকে 0 বলা যায়, এটাও 0 এটাও 0, প্রত্যেকটাকে 0 বলা যায়। তার মানে এক্স মাইনাস 5 এটাও যদি 0 হয়, একে তুমি লিখতে পারবে যে এক্স ইজিক্যাল টু 5। আবার এক্স মাইনাস ওয়াই এটাকেও তুমি 0 বলতে পারবে, তার মানে হয়ে যাচ্ছে এক্স ইজিক্যাল টু ওয়াই। তাহলে ওয়াই মানে এক্স আর সেই এক্স হচ্ছে 5, তার মানে বুঝতে পারছো যে ওয়াই এর মান কত হবে, 5 হবে। তো 30 নম্বর দেখো যে মাজুলি নদীর দ্বীপ কোন রাজ্যে অবস্থিত, এটা উত্তর হবে কি আসাম। আর নদী বললে অবশ্যই ব্রহ্মপুত্র নদ। তারপর দেখো 34 নম্বর, কোনো সাংকেতিক ভাষায় ডিস্ট্যান্সকে যদি এটা লেখা যায়, তো এটা অবশ্যই সহজ রিজনিং বলতে পারো। দেখো কি হয়েছে, ওপরে যদি লেখো তাহলে বুঝতে পারবে, IDTUBECN। তো প্রথম দুটো উল্টে গেছে, শেষ তিনটেও উল্টে গেছে, এবং তার মধ্যে তিনটে কি হয়েছে, এক করে বেড়ে গেছে। ঠিক আছে, তো একই স্টাইল এটা হয়ে যাবে, এটা অ্যান্সার হবে সি, আর ডিটেলস আমি গেলাম না। 31 নম্বর বলেছে রেজনিং এর দর্পণের প্রতিবিম্ব কি হবে, তো এটা অবশ্যই সহজ রিজনিং দেখতে পাচ্ছ, এটা উত্তর হবে ডি। ঠিক আছে, সি আর ডি এর মধ্যে দেখতে পাচ্ছ যে এখানে এস কে উল্টায়নি, তো এখানে এস কে উল্টিয়েছে, অবশ্যই এস উল্টিয়ে যাবে, অ্যান্সার ডি। তবে দেখো নিচের কোন যন্ত্রের সাহায্যে বিদ্যুৎ প্রবাহ পরিমাপ করা যায়, এটা অবশ্যই কমন প্রশ্ন, ফিজিক্সের কমন প্রশ্ন, এগুলোকে সহজ বলা যায়, এগুলো মডারেট বলা যায় না। তাহলে প্রবাহ বললে অবশ্যই অ্যামমিটার, কিন্তু যদি বিভব প্রভেদ বলতো তাহলে সেক্ষেত্রে ভোল্টমিটার হতো। ঠিক আছে, তো এটা হয়তো অনেকে কনফিউজ হয়ে গেছে, কিন্তু এটা কিন্তু কমন প্রশ্ন। তারপর 32 নম্বর, যদি পরপর 20, 10, 5-এর ছাড় পড়ে, তাহলে সেক্ষেত্রে 20 আর 10 সাকসেসিভ করবে, সাকসেসিভ আসবে দেখবে 28, এবং সেই 28-এর সঙ্গে 5-এর আবার সাকসেসিভ হবে, -28 -5 প্লাস 28 × 5/100, তাহলে এটা হয়ে যাচ্ছে -33। আর এটা কত হবে, 5 দিয়ে কাটবো এটা 20, এটা 2 দিয়ে কাটবো, 10 দিয়ে কাটবো না, কারণ 10 দিয়ে ভাগ করতে আমার সুবিধা হবে, তাহলে 1.4, তো 31.6 অ্যান্সার। ঠিক আছে, তো এটা সহজ বলা যেতে পারে, ডবল কাটতে হলো তোমাকে একটা সাকসেসিভ, কিন্তু এই সাকসেসটা তোমরা সবাই জানো, যারা ম্যাথ প্র্যাকটিস করেছো তারা জানো যে এটা 28% হয়। 36 নম্বরের জিকে, সোনালী বিপ্লব নিচের কোনটির সাথে সম্পর্কিত, তো এটা উত্তর হবে উদ্যান পালন বা মধু সংগ্রহ। তো এটা মডারেট বলতে পারো, কারণ আমরা বেশিরভাগই সবুজ বিপ্লব বা শ্বেত বিপ্লব এগুলো বেশি মেনলি পড়ি, তো সোনালী বিপ্লব পড়ে গেছে। তো নিচের কোন হিল স্টেশনে শীতকালে তুষারপাত হয় না, এটা অপশনের দিকে তাকিয়ে দেখলেই অনেকে উত্তর করে নিতে পারতে, যেমন শ্রীনগর কাশ্মীর, সিমলা হিমাচল প্রদেশ, নৈনিতাল উত্তরাখণ্ড। তো এগুলোর দিকে দেখে বুঝতে পারছো যে উটি হচ্ছে দক্ষিণ ভাগে আছে, তো এখানে কিন্তু তুষারপাত হয় না, তো অপশনের দিকে তাকিয়ে কিন্তু এটা উত্তর করা যেতে পারতো। 37 নম্বর, এ থিঙ্ক অফ বিউটি ইজ এ জয় ফর এভার, এই লাইনটি কার, এটা হবে জন কিটস, অবশ্যই এটা হার্ডি বলতে পারো। নিচের কোন সংক্ষিপ্ত নামটি খাদ্য নিরাপত্তার সাথে যুক্ত, এটা উত্তর হবে পিডিএস। একটু আইডিয়া করলেও এটা ভাবা যেতে পারতো, যেমন আশা এটা হচ্ছে স্বাস্থ্যের সঙ্গে, WTO মানে বুঝতে পারছো এটা বাণিজ্য, NPA এটা হচ্ছে ব্যাংক। অপশনগুলো নিয়ে একটু যদি ভাবতে তাহলে এটা হয়তো উত্তর করতে অনেকেই পারতে। 38 নম্বর, একটা বীজগণিত থেকে অঙ্ক দিয়েছে, x+2 দ্বারা যদি একটি বহুপদী রাশিমালা এত বিভাজ্য হয় তাহলে k এর মান কত। তো এটা যদি একটা ওর উৎপাদক হয় তাহলে এটা ইজিক্যাল টু 0 করে তুমি x এর মান পাবে, সেটা হচ্ছে x ইজিক্যাল টু -2। এই -2 যদি এইখানে বসিয়ে দাও তাহলে সেটা কিন্তু সবসময় 0 হয়, এটা হচ্ছে একটা উপপাদ্য। তাহলে এই -2 এর মানটা বসিয়ে দেবে, -2 বসালে এটা হয়ে যাচ্ছে -8 + 24 -8 + k ইজিক্যাল টু 0, তাহলে হিসাব হচ্ছে 8 + k ইজিক্যাল টু 0, তাহলে k ইজিক্যাল টু -8। তো এই ধরনের অঙ্ক অবশ্যই হার্ড বলা যায়, কারণ এটা ম্যাক্সিমাম ছাড়াই প্র্যাকটিস করানি, কারণ এই ধরনের অঙ্ক পরীক্ষায় পড়ে না, আমাদের WP বা কলকাতা পুলিশে এই ধরনের অঙ্ক খুবই কম পড়ে। তারপর দেখো 31 নম্বরের জিআই, এটা সহজে বলা যেতে পারে সি, সিস্টার ইন ল। ঠিক আছে, দেখো কি বলছে, নীরা বলল কমলকে দেখিয়ে নীরা বলল যে উনি হলেন আমার বাবা একমাত্র ছেলে, তার মানে তারই হচ্ছে ভাই, মানে তার ছেলে মানে ভাইয়ের ছেলে। ঠিক আছে, এবং কমলের মা, তাহলে ভাইয়ের ছেলের মা মানে তার তো অবশ্যই কি হচ্ছে, বৌদি হচ্ছে। 42 রিজনিং, এটাকে আমি মডারেটই বলবো, কারণ কম সময়ের মধ্যে এটাকে অনেকেই ভাবতে পারবে না, তো আমি 4টে একটু করে ভাগ করে নিচ্ছি, 2, 3, B ড্যাশ
তারপরে 6 ড্যাশ এফ জি, তারপরে হচ্ছে ড্যাশ 5 ডি ড্যাশ, তারপরে হচ্ছে 8 ড্যাশ এইচ আই। দেখো কী হয়েছে, এই সিরিজটার পরে পরে এই সিরিজটা ফলো হয়েছে 2 3 4 5, তারপরে এই সিরিজটা গেছে 6 7, তারপরে এই সিরিজের পর আবার লাস্টের সিরিজ গেছে 8 9। একই রকম তাহলে বি সি, তো কোনটা গেছে, তারপরে গেছে এইটা বি সি ডি ই, তারপরে গেছে এইটা এফ জি, তারপরে এইচ আই। বুঝতে পারলে? সেই হিসাবে উত্তর হবে এ। তো অবশ্যই এই ধরনের রিজনিং কম সময়ের মধ্যে ভাবা অবশ্যই মুশকিল, এতটা বড় আছে দেখে হয়তো অনেকে ঘাবড়েও যাবে, ভাবতে পারবে না, ছেড়ে দেবে। তারপরে 45-এর ম্যাথ, এটা অবশ্যই সহজ ম্যাথ। 5টি ছাত্রের গড় 9 বছর, যখন তাদের শিক্ষক বয়স যুক্ত হয় তাদের বয়সের গড় হয় 16 বছর। প্রিভিয়াসের এই ধরনের ম্যাথ অবশ্যই পড়েছে। তো শিক্ষক যদি 9 নিয়ে আসতো, শিক্ষকেরও বয়স যদি 9 হতো, তাহলে কিন্তু গড় বাড়তো না। 5 জন ছাত্র এবং শিক্ষক মানে মোট হচ্ছে 6 জন। তো এই 6 জনের এখন গড় কত বেড়েছে, 9 ছিল 16 হয়েছে, 7 বেড়েছে, 6 7 42 বেড়ে গেছে। 42 কেন বেড়েছে, কারণ শিক্ষক 9 থেকে 42 বেশি নিয়ে এসছে। উত্তর হয়ে গেল 51। ঠিক আছে, বা প্লেন হিসাব করে নেবে, প্লেন 5 9 45, 5 জনের মোট হচ্ছে 45। এখন হচ্ছে মোট 6 জন, 6 9 6 16 6 16 96, বিয়োগ করে দাও 51। প্লেনই তাড়াতাড়ি হবে, প্লেন নিয়মে। গ্রিন হাউস গ্যাস বলেছে কোনটি নয়, তো এটাকে ইজি বলা যেতে পারে, কারণ গ্রিন হাউস একটা ইম্পর্টেন্ট টপিক। তো 6খানা গ্রিন হাউস গ্যাস আছে, আমি আগে আলোচনা করেছিলাম। তো এক্ষেত্রে হাইড্রোজেন সালফাইডটা গ্রিন হাউস গ্যাস নয়। তারপর দেখো 43 বলেছে যে একটি ডাইসের 4টি ভিন্ন অবস্থান দেওয়া আছে, 6 সংখ্যা বিপদ করতে বলেছে। তো এই ডাইসটা দেখে প্রথমত ওই ভাবতে হবে সেটা হচ্ছে এটা স্ট্যান্ডার্ড ডাইস। কোনো জায়গাতেই পাশাপাশি দুটো সংখ্যা যোগ করে তুমি 7 নিয়ে আসতে পারবে না, মানে এটা স্ট্যান্ডার্ড ডাইস। আর স্ট্যান্ডার্ড ডাইসের ক্ষেত্রে বিপরীত বারবার নিয়ম, 7 থেকে শুধু বিয়োগ করে দাও, 7 - 6 হয়ে গেল এক আনসার। তারপর দেখো 44-এর অঙ্ক, এই 44-এর অঙ্কটি যদি তুমি ফর্মুলা অ্যাপ্লাই করতে চাও, তো ফর্মুলাতে তোমার বিশাল কোনো সুবিধা আসবে না, বরঞ্চ এটা দশমিক তুলে মান বসিয়ে দিয়ে তাড়াতাড়ি হবে। যদি ওপর এবং নিচে একই দশমিক থাকে, তাহলে সেক্ষেত্রে দশমিক বাদ দিতে পারো, মানে এক্ষেত্রে অঙ্কটা প্লেন দাঁড়িয়ে যাচ্ছে, এটা 8-এর কিউব - 4-এর কিউব বাই 8-এর কিউব প্লাস 4-এর কিউব। এখন তোমরা অবশ্যই 8-এর কিউব জানো, যেহেতু রেজনিং প্র্যাকটিস করেছো, তার জন্য 8-এর কিউব তো সবাই জানে। তাহলে 8-এর কিউব কত, 512, সেখান থেকে 4-এর কিউব 64 বিয়োগ, তাহলে 512 প্লাস 64, উপরে বিয়োগ করে দাও এবং নিচে যোগ করে দাও, নিয়ে কাটাকাটি করবে 7/9। তারপর দেখো 47, জমি পরিমাপের জন্য দিল্লির কোন সুলতান সর্বপ্রথম আদেশ করেছিলেন, এটা হচ্ছে আলাউদ্দিন খলজি। এটা অবশ্যই সহজ প্রশ্ন বলা যেতে পারে। 48-এর দেখো অঙ্ক, এটা খুবই সহজ। 5% যদি সুদের হার হয়, তাহলে আমরা বলতে পারি যে 100 টাকার 1 বছরের সুদ 5 টাকা, তো 6 বছরের সুদ কত হবে, 6 বছরে 30 টাকা, তাহলে 30 টাকা সুদ হচ্ছে, সেটাই প্রশ্নতে বলছে 240 টাকা। তাহলে আসল হচ্ছে 100 টাকা, 100 টাকায় কত হবে, 30 থেকে 240 8 গুণ হয়ে গেছে, এটাকেও তুমি 8 গুণ করে দাও, অ্যান্সার হয়ে যাচ্ছে 800। ঠিক আছে, 800 অ্যান্সার। তারপর 51, এটাও কিন্তু একটা সহজ জিকে, বলেছে যে কোন কোষীয় অঙ্গাণুকে কি বলছে, আত্মঘাতী থলি বলে, এটা লাইসোজোম। 49 বলছে নিচের কোন স্বাধীনতা সংগ্রামী কালজয়ী গান মেরা রং দে বসন্তী চোলা লিখেছেন, তো এটা উত্তর হবে রামপ্রসাদ বিসমিল। অবশ্যই এটা মডারেট বলতে পারবে, এটা মডারেট প্রশ্ন। যদি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 10 হয়, আমরা যদি দৈর্ঘ্যকে এ বলি, প্রস্থকে যদি বি বলি, তো কর্ণের ফর্মুলা হয় √a² + b², এটা কর্ণ হয়। এখন এটার মান বলছে 10, তার মানে উভয় পক্ষে স্কোয়ার করে দিলে কি পাবে, তুমি পাবে যে a² + b², 10-এর স্কোয়ার মানে 100, এটা কর্ণ থেকে পাবে। ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তার মানে ab এর মান তুমি পেয়ে যাবে 62.5। বার করতে বলেছে তোমাকে দৈর্ঘ্য প্রস্থের যোগফল, মানে a + b বার করতে বলেছে। তো আমরা জানি যে a + b হোল স্কোয়ারের ফর্মুলা কি, ফর্মুলা a² + 2ab + b², আমি b²টা আগে লিখছি, a² + b² + 2ab টাকে লাস্টে লিখলাম। তখন এটার মান তুমি জানো কত, 100। এটা 2 ইন্টু এটা করতে হবে, 2 ইন্টু এটা করলে কত হবে, 125, যোগ করলে 225। তাহলে এটা স্কোয়ার যদি 225 হয়, তাহলে a + b তুমি কত লিখবে, যে 15, ডে অ্যান্সার। তো অবশ্যই এই ধরনের ম্যাথকে মডারেট বলা যেতে পারে। তারপর দেখো 50 নম্বরের রিজনিং, এটা অবশ্যই সহজ রিজনিং, যে একটুকু ছকগুলো ভেবেছে সেই করতে পারবে, কিন্তু একটু টাইম টেকিং মনে হয়েছে, কারণ অনেকে ভাবতে গিয়ে হয়তো টাইম লেগেছে অনেকের। তো এটা অবশ্যই সহজ, কিন্তু একটু টাইম টেকিং। ঠিক আছে, বি অ্যান্সার। তারপর দেখো 53, এদের প্রত্যেকে যদি গ্যাপ দেখো, তো গ্যাপগুলো প্রত্যেকটা স্কোয়ার আসছে। এটা 4 আসছে, 4 মানে 2-এর স্কোয়ার, এটা 9 মানে 3-এর স্কোয়ার, এটা 16 আসছে, 16 মানে 4-এর স্কোয়ার, 5-এর স্কোয়ার, 6-এর স্কোয়ার মানে এটা 7-এর স্কোয়ার, 49 অ্যাড হবে 140। তো এটা অবশ্যই ইজি। 57 বলি, তো এক্ষেত্রে দেখো যে এটা কি হয়েছে, এটা দ্বিগুণ হয়েছে এবং এটা 3 গুণ হয়েছে, তারপর যোগ হয়েছে, নিয়ে তোমার 59 হয়েছে। 13 দুগুণে 26 প্লাস 3 এগারো 33, অ্যাড করো হয়ে যাচ্ছে 59, এটা হয়েছে। তার মানে তুমি এটাকে 3 গুণ করে বিয়োগ করো, 3 13 39, যদি বিয়োগ করো এখান থেকে, তাহলে হয়ে থাকবে 10। তার মানে এইখানে যে মানটা আছে তার সঙ্গে দুগুণ করার পর তুমি 10 পাবে, তাহলে কত হবে x এর মান, x এর মান 5 হবে অ্যান্সার। তারপর দেখো 54 ম্যাথ, তো এখানে যদি x/y না হয়ে যদি 5/3 হতো, তাহলে কিন্তু অনেকে অঙ্কটা করে দিত। তাহলে সেক্ষেত্রে অনেকে বলতো কি স্যার শর্টকাট টিপস জানি, যে স্যার 5 থেকে 3 কত দিলে, 5 3কে কত দিলে এটা সমান হয়ে যায়, 1 দিলে সমান হয়ে যায়, উপরে 1 বসবে এবং যে দিচ্ছে সে নিচে বসবে, মানে নিচে বাই 5, অতএব হয়ে গেল 1/5 অ্যান্সার। এটা শর্টকাট টিপস। তো এখানে x/y দেওয়ার কারণে কিন্তু অনেকে আর অঙ্কটা করতে পারেনি। তো অ্যাকচুয়ালি তুমি 1 পেলে কি করে, 1 দিতে হবে, সেটা পেলে কি করে,
অ্যাকচুয়ালি এদের বিয়োগ করে 2 দিয়ে ভাগ করে পেলে, মানে 5 থেকে 3 বিয়োগ করলে নিয়ে 2 দিয়ে ভাগ করলে 2/2 নিয়ে 1, কত দিলে সমান সমান হয়ে যাবে তার ট্রিক্সটাই হচ্ছে এটাই যে বড় থেকে ছোট বিয়োগ করতে হবে, 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে তুমি পেয়ে যাবে। তাহলে এখানেও সেম, এখানে কে বড় কি করে বুঝবে কে বড়? রূপা দিয়ে যখন প্রতিস্থাপিত করছো মানে অবশ্যই সোনা বেশি আছে। রূপা দিয়ে প্রতিস্থাপিত করছো মানে কি সোনা বেশি আছে, মানে এক্সটা বড়। তাহলে কত দিলে সমান সমান হবে? তুমি বলবে যে x - y/2, এটা দিলে সমান সমান হয়ে যাবে। ঠিক আছে, সেটা উপরে বসবে। এবার নিচে কোনটা বসবে? নিচে বসবে সেটা হচ্ছে যে দিচ্ছে সে x দিচ্ছে, সেটা নিচে x বসবে। তো আমরা এখানে আর নিচে x না লিখে ডাইরেক্ট এখানে x লিখে দিচ্ছি, তাহলে হয়ে গেল x - y/2x, অ্যান্সার হচ্ছে ডি। তারপর দেখো 55 নম্বর, এক্স রশ্মি ব্যবহার করা হয় কিছু জন্য? মূল্যবান পাথর ও রত্নের ত্রুটি নির্ণয়ের জন্য। ঠিক আছে, অ্যান্সার হচ্ছে এ। এটা একটু ভাবলে অনেকে পারতে, এটা অ্যান্সার হচ্ছে এ। 58 নম্বর রিজনিং। তো এই রিজনিং অবশ্যই সহজ, কিন্তু এটা টাইম টেকিং। তো দেখো কিভাবে করছি, টি মাইনাস এস মানে কি বলবে? দেখো এখানে ইন্ডিকেট করছে যে a - b, a - b মানে হচ্ছে a বি এর স্ত্রী, তার মানে এখানে বলতে পারো যে টি হচ্ছে কে, টি হচ্ছে ওয়াইফ, তো এ হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ। তারপর তো ক্রস দিয়ে বিচার করো, ক্রস দিয়ে তুমি কি বলবে? ক্রস দিয়ে বলছে যে এ বি এর পুত্র, তার মানে এই এসটাকে তুমি সন লিখতে পারবে যে সন, কিন্তু বিটা বাবা না মা সেটা কিন্তু বলতে পারবে না, তার জন্য তোমাকে পরেরটা করতে হবে, এ বাবা হতে পারে মা হতে পারে। মাইনাস দিয়ে দেখো আবার পড়ো, মাইনাস দিয়ে কি বলছে যে এ বি এর স্ত্রী, তার মানে বি স্ত্রী, মানে এ হচ্ছে ওর মা মাদার, এম হচ্ছে ওর ফাদার। এবার নিচের কোনটি সঠিক নয়? বলেছে বি এস এর মা, তো বি তো অবশ্যই এস এর মা আসছে, এটা মাদারই এসছে। ঠিক আছে, তো অবশ্যই এটা রাইট। টি এস এর স্ত্রী অবশ্যই রাইট, ঠিকই আছে। এস বি এর কন্যা, এস তো কন্যা নয়, এস হচ্ছে কি সন পুত্র, অবশ্যই এটাই ভুল। এবং এম বি এর স্বামী অবশ্যই এটা ঠিকই আছে। ঠিক আছে, তো আমি বললাম যে এটা অবশ্যই সহজ রিজনিং, কিন্তু এটা টাইম টেকিং, কিছুটা তো টাইম নেবে। তারপর দেখো 56 যে জিজ্ঞাসা দিয়েছে যে স্বাধীন ভারতবর্ষের প্রথম শিক্ষামন্ত্রীকে? মৌলানা আবুল কালাম আজাদ। এবং 59 ডিনামাইটের আবিষ্কর্তাকে? এটা হচ্ছে আলফ্রেড নোবেল। অবশ্য দুটোই ইজি, এই দুটো প্রশ্নকে ইজি বলা যায়, এগুলোকে কিন্তু কঠিন বলা যাবে না, ইজি প্রশ্ন। 60 নিচে 4টি শব্দের মধ্যে 3টি কোনোভাবে সদৃশ্য এবং কোনটি সদৃশ্য নয়? তো দেখো যে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এগুলো কিন্তু 1 ডাইমেনশনাল, ঠিক আছে, কিন্তু আয়তন হচ্ছে কি, এটা 3 ডাইমেনশন। ঠিক আছে, অতএব অ্যান্সার হবে আয়তন। তারপর দেখো 63 বলেছে a/b এত এবং b/c এত, বলে a/b/c এর মান কত হবে? তো এগুলো অবশ্যই সহজ ম্যাথ, কিন্তু একটু ক্যালকুলেটিভ আছে। তো অঙ্কটা কীভাবে করবো দেখো, যে এ বি সি ছকই করছি, কিন্তু কাটাকাটি স্টার্টে শিখিয়ে দেবো যে 3 এটা 25 লিখবো, ফাঁকা জায়গাতে কে বসবে? 25ই বসবে। ঠিক আছে, এবং বিসি কত? এখানে হচ্ছে 105, সেটা হচ্ছে 17, তাহলে ফাঁকা জায়গায় কি বসবে? 105ই বসবে। তো আমরা গুণটা কিন্তু এখন করবো না, কাটাকাটি করে নেবো, প্রত্যেকের ঘর থেকে 5 কেটে নেবো। প্রত্যেকের ঘর থেকে যদি 5 কেটে নাও, তো দেখতে পাচ্ছ পড়ে থাকছে কত? এটা 21 পড়ে থাকছে। তো 3 21 কত হয়? 63, 5 105, 525, 5 17 হচ্ছে 85। তো গুণ করার পর না কেটে তোমরা প্রত্যেকটা ঘর থেকে ছক থেকে কেটে দিতে পারো। ঠিক আছে, তারপর দেখো 64 যদি কোনো ত্রিভুজের পরিসীমা 52 সেমি হয়, তবে ওই ত্রিভুজটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত একক হবে? ঠিক আছে, তো এটা যদি সমবাহু হতো তাহলে সেক্ষেত্রে 52কে 3 ভাগ করতাম। ঠিক আছে, কিন্তু এক্ষেত্রে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে যে ট্রিক্সটা অ্যাপ্লাই হয়েছে এখানে, সেটা হচ্ছে ত্রিভুজের ছোট দুটি বাহুর যোগফল সবসময় তৃতীয় বাহুর থেকে বড় হবে। তাহলে ছোট দুটোকে যদি আমি বলি এ আর বি বলি, তো এদের যোগফল কি হবে? বড় বাহু সি তার থেকে বেশি হয়। ঠিক আছে, তার মানে দুটো পার্টে ভাগ হয়ে যাচ্ছে, মানে এটা যদি আমি 4 বলি, এটা যদি 5 বলি, তো 4 আর 5 কত? 9, তার তৃতীয়টা কিন্তু কি হতে হবে? অবশ্যই 9 থেকে ছোট হতে হবে, মানে 8 বলতে পারি বা 8.9ও বলতে পারি। ঠিক আছে, তবেই কিন্তু ত্রিভুজটা তৈরি করা যায়। তাহলে এক্ষেত্রে দুভাগে ভাগ হয়ে যাচ্ছে। ঠিক আছে, হিসাবে ছোট দুটো 1 ভাগ এবং বড়টা 1 ভাগ। 52কে কি করবো? আমি 2 ভাগ করবো, অতএব বলবো যে লেস দ্যান 26 হবে অ্যান্সার। ঠিক আছে, 61 কোন দিনটিকে জাতীয় ভোটার দিবস হিসেবে পালন করা হয়? এটা উত্তর হবে 25শে জানুয়ারি। অবশ্যই এটা সহজে বলতে পারো। মান নির্ণয় করো। তো দেখো, তো এই জায়গাতে ফার্স্ট হিসাব করে নাও, 9কে লিখতে পারো তুমি 3 এর স্কোয়ার লিখতে পারো, এবং তার মাথায় 1 এর 4। তো এই পাওয়ারে কাটলে কিন্তু ওপরটা হাফ হয়ে যাচ্ছে, মানে 3 এর হাফ হয়ে যাচ্ছে, 3 টু দি পাওয়ার হাফ হয়ে যাচ্ছে। তাহলে 3 টু দি পাওয়ার হাফ এবং এটাও 3 টু দি পাওয়ার হাফ হয়ে যাচ্ছে, কেটে কিন্তু 1 হয়ে যাবে। এখন আমরা এইটুকু হিসাব করবো। 4 মানে কি? 4 মানে সেম 2 এর স্কোয়ার, তাহলে সেই 2টা 1 এর 3 এর সাথে গুণ হয়ে যাবে, এই 2 টু দি পাওয়ার 2 এর 3 হয়ে যাবে। এবং এই যে 2 টু দি পাওয়ার 1 এর 3 আছে, সেটা যদি গুণ করো তো পাওয়ারে কি হয়ে যায়? পাওয়ারের যোগ হয়ে যায়। তো উপরে পাওয়ার যোগ করলে তুমি পাওয়ার 1 হয়ে যাবে, তাই 2 টু দি পাওয়ার 1 মানে 2। তো অবশ্যই এটা বলবো যে একটু মডারেট লেভেলের ম্যাথ। তারপর দেখো কি বলেছে, কে আন্তর্জাতিক বুকার প্রাইজ বিজয়ী উপন্যাস টম অফ স্যান্ড লিখেছেন? এটা হবে গীতাঞ্জলি শ্রী। অবশ্যই মডারেট প্রশ্ন। নিচের কোনটির ওপর তরলের বাষ্পীভবনের হার নির্ভর করে না? উত্তর হবে ভর। তো এটাও একটু মডারেট লেভেলের প্রশ্ন। তারপর দেখো 67 নিচের কোনটি কার্যের এসআই একক? তো অবশ্যই এটা উত্তর জুল, এবং এটা অবশ্যই বলবো যে সহজ প্রশ্ন। 70 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, নিচের কোন ডোয়াটি সঠিক নয়? তো অপশনগুলো দেখলেই বুঝতে পারছো উত্তর হবে এ। অবশ্যই এটা সহজ প্রশ্ন, মডারেট বলা যেতে পারে না। 68 ভিট্রিয়াস হিউমার মানব শরীরের কোথায় পাওয়া যায়? এটা উত্তর হবে চোখ। তো এটাও মডারেট প্রশ্ন বলতে পারো। 71 বলেছে 15 এবং 8 মিটার বাহু বিশিষ্ট দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের পরিসীমা কত মিটার হবে? তো এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 15 স্কোয়ার, এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 8 স্কোয়ার, যেই দুটো স্কোয়ারের যোগফল যদি করো সেটা হবে 17 স্কোয়ার।
কারণ হচ্ছে 8, 15, 17 হচ্ছে পিথাগোরাস ট্রিপলেট, কোনো হিসাবে দরকার করবে না। 8 আর 15 আর 17 কি পিথাগোরাস ট্রিপলেট, তাহলে তুমি যে বড় বর্গক্ষেত্রটা পাবে সেটা কিন্তু বাহু হবে 17 এবং তার পরিসীমা বার করতে বলেছে 4 7 কত হবে 68 অ্যান্সার। 69 ব্রিটিশ ভারতে স্বরাজবাদী দলের প্রথম সভাপতি কে ছিলেন? এটা উত্তর হবে সিআর দাস। এটা অবশ্যই সহজ প্রশ্ন। তারপর 72 11 দ্বারা বিভাজ্য বলেছে। তো 11 দ্বারা বিভাজ্যের নিয়ম হচ্ছে 1 ছেড়ে যোগ্যতা হয়, তাহলে 6 আর 5, 6 5 যোগ করলে কত হয় 11 এবং 11 সঙ্গে থাকছে কি পি থাকছে এবং 9 আর 4 যোগ করলে তাহলে হয়েছে কত 13। এখন এই দুটোর যোগফল কি হতে হবে 0 অথবা 11 গুণিতক হতে হবে, ঠিক আছে। তো এই দুটো 0 হতে গেলে অবশ্যই বলবো যে দুটো সমান হতে হবে, তাহলে পি এর জায়গায় আর কত দিলে সমান হয়ে যাবে, পি এর জায়গায় 2 দিলে সমান হয়ে যাবে, 13 হয়ে যাবে এবং 0 হয়ে যাবে, অ্যান্সার হচ্ছে 2। তো বিবৃতি বলেছে যে কিছু বাড়ি হয় অফিস, তাহলে কিছু বাড়ি হয় অফিস, ঠিক আছে। এটা হাউস লিখছি, এটা অফিস লিখছি। তারপর বলছে কিছু অফিস হয় বিদ্যালয়। এখন এই বিদ্যালয়কে তুমি কিভাবে নেবে, তারা বুঝতেই পারছো যে এটা একটা ছবি হবে না, এটা দুটো ছবি হয়ে যাবে। তাহলে একরকম আসতে পারে, এরকম আসতে পারে যেটা হচ্ছে বিদ্যালয় মানে স্কুল, আবার এরকম আসতে পারে এরকম, মানে এটা যদি হাউস হয় এটা অফিস, এটা হচ্ছে স্কুল, ঠিক আছে। তো এই যে দুটো বিবৃতি দিয়েছে এই দুটো বিবৃতির বিপরীত সিদ্ধান্ত কিন্তু এখানে দেওয়া আছে। কিছু বাড়ি অফিস হলে কিছু অফিস বাড়ি হয়, কিছু অফিস বাড়ি হয়, এই 2 নম্বর দিয়েছে, এবং কিছু বিদ্যালয় অফিস হয়, আর সেটা 4 নম্বর দিয়েছে। সেটা 2 আর 4 অবশ্যই সঠিক। এই বাড়ির সঙ্গে বিদ্যালয়ের যে সম্পর্ক সেটা কিন্তু সঠিকভাবে সিদ্ধান্ততে আসতে পারবে না, হতে পারে কন্ডিশন দিয়ে আসবে, মানে কি দুটো কন্ডিশন হয়, এটা হতে পারে অথবা এটা হতে পারে। তাহলে এইটার দিক দিয়ে বলতে পারি যে কোনো বাড়ি বিদ্যালয় নয়, এবং এই ছবিটা দিয়ে বলতে পারি যে কিছু বিদ্যালয় বাড়ি। যেমন এই দুটো কন্ডিশন একসঙ্গে হোল্ড করবে না, এটা এটা অথবা এটা অথবা এটা, ঠিক আছে। তার মানে উত্তর আসছে যে 2 4 তো অবশ্যই সঠিক এবং 1 বা 3, এটা হচ্ছে রাইট অ্যান্সার। 75 এখানে জ্যামিতি থেকে অঙ্ক দিয়েছে। তো আমাদের কলকাতা পুলিশে বা ডাব্লিউবিতে জ্যামিতি থেকে প্রশ্ন আসে না বললেই চলে, কিন্তু যেটা দিয়েছে খুবই সহজ দিয়েছে, যারা জানে তারা খুব তাড়াতাড়ির মধ্যে করে নেবে। তো উপপাদ্যটা হচ্ছে যে সামুদ্রিকের দুটি পাশাপাশি কোণের যোগফল কত হয় 180 হয়ে যায়, তাহলে 180 থেকে 60 বিয়োগ করতে উত্তর হয়ে যাবে কত 120 অ্যান্সার। 76 কোনো টিভির সেটের মুদ্রিত মূল্য মানে এটা লিখিত মূল্য এত আছে, পরপর 20% এবং 5% ছাড় দেওয়া হয়, তবে কত টাকায় সে পাওয়া যাবে, ঠিক আছে। তো এটা অবশ্যই সহজ, কিন্তু একটু ক্যালকুলেটিভ বলতে পারো। তাহলে 18,500 এবং এর সঙ্গে 20% ছাড়ে বিক্রি করলে 80/100 এবং 5% ছাড়ে বিক্রি করলে 95/100, ঠিক আছে। এটা ক্যালকুলেশন করলে উত্তরে চলে আসবে, ঠিক আছে। তারপর 74 ব্যাস সম্মান নিচের কোনটির সাথে যুক্ত, এটা কিন্তু সাহিত্য হবে, ঠিক আছে। 77 এটার ক্ষেত্রে কিন্তু উত্তর দুটো হতে পারে। দেখো যে 8 থেকে 81 এটা কত বেড়েছে 73 বেড়েছে, তো এর সঙ্গে যদি তুমি 73 বাড়িয়ে দাও তাহলে উত্তর কিন্তু 137 আসছে, ঠিক আছে। এবং এটাকে তো এইভাবে লেখা যায় 8 মানে 2 এর কিউব ইজ 2, 81 মানে 3 টু দ্য পাওয়ার 4। তো তারপরটা দেখো যে 64 মানে 4 এর কিউব, তাহলে এটা কত হবে 2 থেকে 3 1 বেড়েছে, তাহলে 4 থেকে 5 1 বাড়বে, পাওয়ারটাও 3 থেকে 4 হয়েছে, তাহলে পাওয়ারটাও 3 থেকে 4 করলে 5 টু দ্য পাওয়ার 4 625। তো সেই হিসাবে দুটোই অ্যান্সার হতে পারে, অবশ্যই দুটোই লজিক আসছে, ঠিক আছে। তারপর দেখো 78 একটি ট্রেন তার নিজস্ব গতিবেগের 4/7 গতিবেগে কোন স্থানে 14 ঘন্টায় পৌঁছায়। তার মানে নিজস্ব গতিবেগের সাপেক্ষে বলেছে, মানে কি নিজস্ব গতিবেগ কত 7 এবং বর্তমান বেগ কত 4। তাহলে আমি লিখতে পারি যে স্বাভাবিক এবং বর্তমান, স্বাভাবিক বেগ যদি 7 লিখি তো বর্তমানে কত চলছে 4 চলছে বেগটা। তো সময় তুমি কি লিখবে, সময় ব্যস্ত হয়ে যাবে, 4 এটা 7 হয়ে যাবে। তাহলে বর্তমানে কত সময় লাগছে 7 লাগছে, এই 7 এর মান বলেছে 14, কত গুণ হয়ে গেছে 2 গুণ হয়ে গেছে, তাহলে স্বাভাবিক সময় হচ্ছে 4, তাকে তুমি 2 গুণ করে দাও, অ্যান্সার হচ্ছে 8, ঠিক আছে। তারপর দেখো যে সরলটা আছে, প্রথমে এই ভাগটার কাজ করে নিচ্ছি। তাহলে 2 এর 5 ভাগ হলে কি হয়ে যায় ভগ্নাংশ উল্টিয়ে গুণ হয়ে যায়, গুণ করে দাও, তাহলে উপরে 15 আর নিচে হয়ে যাচ্ছে 16, এটা 5 দিয়ে কাটো, উপরে 3 2 দিয়ে কাটো, এটা হচ্ছে 8, তাহলে হয়ে যাচ্ছে 3/8। তাহলে প্রথমটা পেয়ে গেলে তুমি 3/8, সেখান থেকে বিয়োগ হবে কত -1/4, এবং এই -2/3টাকেও তুমি ওই দিকে নিয়ে যাও, তো সে কত হয়ে যাবে +2/3 হয়ে যাবে। এইটুকু হিসাব করলে তুমি অঙ্কটা হয়ে যাবে, তো 19/24। তারপর দেখো 82 নিচের কোন জৈব যৌগটি প্রথম রসায়নাগারে সংশ্লেষিত হয়েছিল, এটা হতে হবে ইউরিয়া, এটাও সহজ প্রশ্ন। 79 তো এটা যদি সাজিয়ে নাও 3 5 16 81 406 এবং জিজ্ঞাসা চিহ্ন। তো দেখতে পাচ্ছ এই 3 এর সাথে 5 গুণ হয়েছে, 5 গুণ হওয়ার পর 1 বেড়েছে নিয়ে 16 হয়েছে, তারপরে কি হয়েছে, তারপরে এই 16 এর সঙ্গে 5 গুণ হয়েছে এবং 1 যোগ হয়েছে, তারপর এটার সঙ্গে 5 গুণ হয়েছে আবার 1 যোগ হয়েছে, এইভাবে সিরিজ চলেছে। প্রথমে কিন্তু সিরিজটা একটু অন্যভাবে চলেছে, এই 3 এর সঙ্গে 5 গুণ হয়েছে, 3 এর সঙ্গে এই 5টা গুণ হয়েছে, তারপরে 1 যোগ হয়েছে, প্রথম দুটোর জন্য একটু অন্য সিরিজ ফলো হয়েছে, তারপর থেকে যে সিরিজটা ফলো হয়েছে সেটা কিন্তু 5 গুণ + 1 5 গুণ + 1, তাহলে সেই হিসাবে উত্তর দেখতে পাচ্ছ উত্তর হবে 2031। 83 গাড়ি চালকের সুরক্ষার জন্য ব্যবহৃত এয়ার ব্যাগে কি থাকে, এটা উত্তর হবে সোডিয়াম অ্যাজাইড, তো এটা অবশ্যই মডারেট প্রশ্ন। তারপর দেখো 80 এটা অবশ্যই খুবই জিকে টাইপের ম্যাথ বলতে পারো, যে ক্রয় মূল্য বিক্রয় মূল্য অনুপাত 10:11, তাহলে বলতে পারো কত টাকা লাভ 1 টাকা লাভ 1 টাকা লাভ 10 টাকার উপরে ইন্টু 110%। তারপর দেখো 84
তো এটা দেখতে পাচ্ছ যে এটা হবে এই অ্যান্সার। এই যে ফিগারটা আছে এখানে আমি একটু মার্ক করে দেখিয়ে দিয়েছি, যে এই ফিগারটা এখানে আছে। তো অনেকে এটা ভাবছে যে এটা হবে, কিন্তু এটা নয়, কারণ এটা দেখতে পাচ্ছ একটু বেঁকে আছে, উল্টি আছে, একটু বেশি বেঁকে আছে, তো এটা কিন্তু হবে না, এই ফিগারটা হবে না। তো তারপর দেখো 87, এটা অবশ্যই মডারেট প্রশ্ন। নিচের কোনটি মানব উন্নয়ন সূচকের মাত্রা নয়? তো উত্তর হবে বি, ব্যাংক ও অন্যান্য আর্থিক বা প্রতিষ্ঠান ব্যবহারের সুযোগ। তো 85, তো দেখতে পাচ্ছ যে অনুপাত ছিল 7:2, পরে অনুপাত হয়েছে 8:3, 7 8 হয়েছে, 2 3 হয়েছে, দুটোই 1 করে বেড়েছে, মানে বলতে পারি যে 1 এর মানে হচ্ছে 5। পিতার বর্তমান দিয়েছে, পিতার বর্তমান 7, তাহলে 7 এর মান কত হবে? 5 7 25 অ্যান্সার, ঠিক আছে। নেক্সট দেখো 88। তো এই রিজনিংয়ে দেখো যে হ্যাশ যে চিহ্নটা আছে সেটা কিন্তু প্রত্যেকটা ফিগারেই আছে অ্যান্টি ক্লকওয়াইজ 90 ডিগ্রি রোটেশন হচ্ছে, তো সেক্ষেত্রে প্রত্যেকটাতে হ্যাশ রেখেছে, অবশ্যই ঠিক জায়গাতেই রেখেছে, এটা নিয়ে কোনো সমস্যা নাই। তারপর দেখো যে এই যে বড় ক্ষেত্রটা আছে, এই বড় ক্ষেত্র এই জায়গা থেকে এই জায়গায় চলে গেছে, মানে 90 ডিগ্রি কি হয়েছে? অ্যান্টি ক্লকওয়াইজ গেছে। তারপর সে কিন্তু আবার 90 ডিগ্রি গেছে, কিন্তু চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ হয়ে এস হয়ে গেছে, এটাই কি হয়ে গেছে? এস হয়ে গেছে। আবার সেটা 90 ডিগ্রি হয়ে আবার এসি এসছে। তারপর কি হয়ে গেছে? আবার এটা আবার 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ হয়ে আয়তক্ষেত্র হয়ে গেছে। তাহলে প্রথমে বড় ক্ষেত্র দেখতে পেলে দুবার ছিল, তারপর আবার এস দুবার হয়েছে, তার মানে আবার বড় ক্ষেত্রটা কি হবে? এই জায়গাতে আসবে এবং এস হবে, তার মানে বলতে পারি যে এ আর বি বাদ, সি আর ডি টিকে আছে। এখন এই জায়গাতেই সবার প্রবলেম যে সি হবে না ডি হবে। তো দেখো যে এখানে যে ওটা আছে, সে ও কিন্তু ফার্স্ট চান্সেই কি হয়ে গেছে? 90 ডিগ্রি চলে এসছে এবং ত্রিভুজ হয়ে গেছে, এক চান্সেই, একবার। কবার পেলে? এখানে এই জায়গা থেকে এই জায়গা আসলো একবারে, ঠিক আছে। এবং এই যে ত্রিভুজটা আছে সেই ত্রিভুজটা আবার এই জায়গাতে গেছে এখানে, তাহলে হিসেব মতো কিন্তু দুবার দেখতে পেলে, এখানে দুবার আসছে হিসেব মতো, কিন্তু এটা ছবিটা তুমি দুবার দেখতে পেলে, ঠিক আছে। এখানে অ্যাকচুয়ালি প্রথম চান্সেই চেঞ্জ হয়ে গেছে ও, কিন্তু ওটা থাকেনি, ওটাই সেম থাকেনি, মানে বলতে পারো যে একবার থেকে সেই চিহ্নটা, এখানে কিন্তু চিহ্নটা দুবার হয়েছে। তাহলে এবার এই চিহ্নটা যখন আবার চেঞ্জ হচ্ছে সিতে, তাহলে এবার কিন্তু 3বার হবে। এখানে এক মানে চেঞ্জ, প্রথম চান্সেও চেঞ্জ হয়ে গেছে, তার মানে এটা দ্বিতীয় চান্সে চেঞ্জ হয়েছে, তার মানে এবার তৃতীয় চান্সে চেঞ্জ হবে। তার মানে এখানে সি থেকে দেখো একবার সি হয়েছে, দুবার সি হয়েছে, অর্থাৎ তৃতীয়বারে কিন্তু আবার সি থাকবে, চিহ্ন চেঞ্জ হবে না। তো প্রথমে একবারে চেঞ্জ হয়ে গেছে, তারপরে দুবার চেঞ্জ হয়েছে, এবং এই তৃতীয়বারে 3বার চেঞ্জ হবে। 3বারে যদি চেঞ্জ হয় তাহলে সি থাকবে। এই লজিকে উত্তরটা আমার কাছে মনে হচ্ছে যে সি অ্যান্সার হবে, ডি কিন্তু অ্যান্সার হবে না, ঠিক আছে। এখন দেখা যাক পরশুদ কোনটা উত্তর নাই। 86, কাকে ভারতীয় পারমাণবিক কর্মসূচির জনক বলা হয়? উত্তর হবে ডক্টর হোমি জাহাঙ্গীর ভাবা। তো তারপর 89, নিচের কোনটিকে ভারতীয় বাজার নিয়ন্ত্রক সংস্থা বলা হয়? এর উত্তর হবে সেবি। 90, 25 টাকা প্রতি লিটার দরে 42 লিটার এবং 40 টাকা প্রতি লিটার দরে 28 লিটার। তো এই দুটোকে অনুপাত করে নেবো, একটু কেটে নেবো। 14 দিয়ে কাটলে এটা 3 হবে, এটা হবে 2 হবে। তো অঙ্কটা দাঁড়াচ্ছে এখন যে 25 টাকা দরের হচ্ছে 3 কেজি এবং 40 টাকা দরের হচ্ছে 2 কেজি, মোট কত কেজি? 5 কেজি। এটা দিয়ে ভাগ করতে উত্তর চলে আসবে। তাহলে 75 প্লাস 80 বাই 5, 155 বাই 5, তাহলে হয়ে যাচ্ছে 31 টাকা। 93, তো এটা তো অবশ্যই সহজ প্রশ্ন, দেখতে পাচ্ছ কোনো সংখ্যা 10%, তাহলে এক্স এর 10% সমান হচ্ছে 1280 কত পার্সেন্ট? 12.5 মানে হচ্ছে 25/2%। 2 থেকে পার্সেন্ট কেটে দাও, কারণ বাই 100 হলে তো কেটেই যাবে, ঠিক আছে। এবং এই শূন্য দিয়ে এই শূন্য কাটো, 2 দিয়ে এটা কাটো 64, তাহলে 25 × 64 কত অ্যান্সার হবে? 1600। 91, এটা উত্তর হবে বি, বোরন। তো এটা অবশ্যই মডারেট প্রশ্ন, অধাতু দিয়ে এইগুলো অপশনে রাখলে অবশ্যই বলবো যে মডারেট প্রশ্ন। 94, মেনু যদি ফুড হয় তো ক্যাটালগ কি হবে? ক্যাটালগ বুকস হবে, ঠিক আছে, লাইব্রেরি হবে না, উত্তর বুকসই হবে। 92, নিচের কোন ভারতীয় রাজ্যের সাথে আন্তর্জাতিক সীমানা নেই? তো এটা উত্তর হবে অবশ্যই ছত্তিশগড়, দেখতে বুঝতেই পারছো, এটা ভারতের প্রায় মিডিল দিকে আছে। ক্রীড়া জগতে অসামান্য অবদানের জন্য যে পুরস্কার দেওয়া হয় তা হচ্ছে অর্জুন পুরস্কার, ঠিক আছে, অবশ্যই সহজ প্রশ্ন এটা। নিচের কোন ছবিটি আসবাবপত্র, ফার্নিচার, টেবিল এবং বইয়ের মধ্যে সম্পর্ককে নির্দিষ্ট করে? তো এটা ক্ষেত্রে বুঝতে পারছো যে টেবিল হচ্ছে কি? সমস্ত টেবিল হচ্ছে একটা ফার্নিচার, তার জন্য এই চিহ্নটা হোল্ড করছে, এবং বুক কিন্তু ফার্নিচার বা টেবিল নয়, ওদের বাইরে থাকবে, ওদের বুঝতে পারছো এই অ্যান্সার। তো 98, তো 98 যদি ছবিটা আঁকো তো দেখো কি আসছে, যে এ বি সি একটা ত্রিভুজ আঁকলাম, এ বি সি, বিসি বাহুর মধ্যবিন্দু এটা বলেছে ডি, এটা ই, এটা এফ, ঠিক আছে। এরপরে বলেছে যে বিই ও ডিএফ, এই বিই এবং ডিএফ এই যে ছেদ করলো এই জায়গাতে, এবং আবার বলেছে যে সিএফ এবং ডি এই যে ছেদ করলো এই জায়গাতে। তো এটা যদি এক্স বলি এবং এটা যদি ওয়াই বলি, তাহলে এই রেখাটা বার করতে বলেছে। তার আগে প্রথমে ইএফ যোগ করি, তো ইএফটা কত হবে? ইএফ হচ্ছে, তো এখানে যে উপপাদ্যটা আছে সেটা হচ্ছে যে একটা ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা, এই সরলরেখাটা তৃতীয় বাহু বিসির অর্ধেক হয়, তাহলে ইএফ হবে যে ইএফ সেটা হবে হাফ অফ বিসি হবে। একই রকম যে এই ত্রিভুজটা পেয়েছো, এই ত্রিভুজের ক্ষেত্রে এক্স ওয়াইটাও সেম কি হবে? এক্স ওয়াই হবে হাফ অফ ইএফ, আর এই ইএফই হচ্ছে হাফ অফ বিসি, তাহলে হাফ অফ হাফ মানে 1/4 বিসি। তারপর দেখো 99, কোনো সংখ্যার
3/4 যদি 1/3 করো 3 কেটে যাবে, পড়ে থাকবে 1/4। সেই 1/4 মান হচ্ছে 30, তাহলে 1 মান কত হবে, ভগ্নাংশ উল্টে গুণ, মানে 120 আনসার। ঠিক আছে, এটা সহজ অঙ্ক। তো বজ্রপাতের সময় নিচের কোন গ্যাসটি উৎপন্ন হয়? তো এখানে কিন্তু দুটো উত্তর হবে। প্রথমত বলি যে বজ্রপাতের সময় নাইট্রোজেনের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়া করে তৈরি করে এনও তৈরি করে। এনও মানে হচ্ছে নাইট্রিক অক্সাইড, এবং তারপরে আবার এই এনওটা কি করে অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে আবার তৈরি করে, সেটা হচ্ছে NO2 নাইট্রোজেন ডাইঅক্সাইড। তার মানে আমার মনে হচ্ছে যেটা দুটোই অ্যান্সার হবে, নাইট্রোজেন ডাইঅক্সাইডও অ্যান্সার হবে, নাইট্রিক অক্সাইডও অ্যান্সার হবে। ঠিক আছে, এখন PRB কোনটা উত্তর নেয় সেটা দেখার, এবং এটাতে অবশ্যই অবজেকশন করাও যাবে। যদি একটা উত্তর নেয় তো অবশ্যই অবজেকশন করবে, দুটোই রাইট হবে, নাইট্রিক অক্সাইড এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড। তো এখানে আমি কিন্তু দুটো প্রশ্ন দেখতে পেলাম যে ডবল উত্তর হবে, একটা রিজনিং এবং একটা জিকে। তারপর দেখো 100 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন সংশোধনের মাধ্যমে ভারত এবং বাংলাদেশের ছিটমহলগুলিকে 2015 সালের ভারতের মূল ভূখণ্ডের অধীনে এনেছে? এটা উত্তর হবে 100 নম্বর। ঠিক আছে, তো তোমাদের কাট অফের ভিডিওতে আমি বলেছিলাম যে 100টা প্রশ্নের মধ্যে আমার কিন্তু 41টি প্রশ্ন ইজি মনে হয়েছে এবং 40টা প্রশ্ন মডারেট মনে হয়েছে। 40টা মডারেট মানে কোনগুলো বলতে চাইছি, তো ম্যাথ বা রিজনিং ছিল টাইম টেকিং বা হতে পারে কনফিউজিং জিকে, সেগুলো আমার মনে হয়েছে 40 খানা। ঠিক আছে, এবং 19 খানা মনে হয়েছে যে হার্ড। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে যেটা আমার মনে হয়েছে যে কাট অফ আসতে পারে, সেটা হচ্ছে জেনারেলের ক্ষেত্রে, আগেও বলেছি এখনো বলছি, যে 50-এর অ্যারাউন্ডই কাট অফ থাকবে। ঠিক আছে, এবং বাকি যারা ওবিসি আছে, ওবিসি এ এবং ওবিসি বি হয়তো 47-এর আশেপাশে থাকবে, এবং এসসি হতে পারে হয়তো 44 প্লাস মাইনাস, এবং যারা এসটি আছে তাদের হতে পারে 40 প্লাস মাইনাস, বা হতে পারে একটু কমে গিয়ে 36 পর্যন্ত আসতে পারে। ঠিক আছে, এবং যারা লেডি কনস্টেবল আগেও বলেছি যে সিট যেহেতু কম আছে তার জন্য খুব বেশি কম হবে না। জেনারেলের ক্ষেত্রে হতে পারে 40 প্লাস মাইনাস কাটা থাকবে, জেনারেল 40 প্লাস মাইনাস কাটা থাকবে লেডি কনস্টেবল, এবং ওবিসি এ এবং ওবিসি বি এর ক্ষেত্রে থাকবে হয়তো 37 প্লাস মাইনাস, এবং যারা এসসি আছে তাদের কাটা পথে থাকবে 35 প্লাস মাইনাস, যারা এসটি আছে তাদের কাটা হয়তো 31 প্লাস মাইনাস এরকম থাকবে। ঠিক আছে, আমি আগের ভিডিওতে যেটা বলেছি সেটাই রাখছি, 48 বা 50 এই রেঞ্জটাই আমার বেশি পছন্দের মনে হচ্ছে যে এই জায়গাতে কাটা আসতে পারে। ম্যাক্সিমাম হতে যেতে পারে সেটা হচ্ছে 52, তার বেশি কিন্তু কাটা যাবে না আমার মনে হচ্ছে।